রাধে রাধে মিত্র। তো আজকে একটি লীলার স্থানে নিয়ে যাচ্ছি দর্শন করাবার জন্য। অবশ্যই সেই লীলার স্থানটি খুব রমণীয় এবং প্রকৃতির দ্বারা খুব মনোরম পরিবেশে রয়েছে সেই লীলার স্থান, যেখানে গেলে পরে ভগবানের সব স্মৃতিগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিত্র। সেই স্থানে আজকে নিয়ে যাব। তো তার আগে আমাদেরকে জানতে হবে কি লীলার কথা। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং লীলা থেকে আমরা দর্শন আরম্ভ করি। তো মিত্র, একদিন নন্দ বাবার কুলগুরু, যার নাম হলো শাণ্ডিল্য মুনি, উনি যান মাতা কীর্তিদার কাছে এবং বৃষভানু বাবার কাছে। গিয়ে বলেন যে কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি নয়, উনি স্বয়ং ভগবান, এবং তোমার যে কন্যা শ্রীমতী রাধারানী, উনিও কিন্তু শ্রীকৃষ্ণের প্রিয়া। ওনারা দুজনেই গোলকধামে বিরাজমান এবং সেই গোলকধাম থেকেই এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন আমাদের জন্য, লীলাবিলাস করার জন্য। এবং তোমার যে কন্যা, দুজনেই কিন্তু গোলকধামে স্বামী স্ত্রী রূপ। অতএব তোমার কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের সহিত তোমার কন্যাকে বিবাহ দেওয়া। মিত্র, বৃষভানু বাবা অবাক হয়ে যান এবং এটি কিন্তু কোনো মনের কথা নয়। মিত্র, গর্গ সংহিতার যদি গোলকখণ্ডে, বৃন্দাবন খণ্ডে অধ্যয়ন করেন তাহলে এসব সব লীলার কথা কিন্তু জানতে পারবেন। খুব সুন্দর। তো মিত্র, তখন নন্দ বাবার কাছে অনেক ধন সম্পত্তি আছে, উনিও ঐশ্বর্যের মালিক, যেহেতু কৃষ্ণ রয়েছে। তো তোমার বিশ্বাস হয় কি না একবার পরীক্ষা করে দেখতেই পারো। বৃষভানু বাবা চমকে গেলেন, কিন্তু বৃষভানু বাবা অনেক ধনী, নন্দ বাবার থেকেও কিন্তু অনেক বড় ধনী মিত্র, এটি আমাদের জানতে হবে। তো বৃষভানু বাবা শাণ্ডিল্য মুনির কাছে ভুরি ভুরি প্রশংসা শুনলেন শ্রীকৃষ্ণের এবং নন্দ বাবার। তো তখন সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, বিবাহ তো অবশ্যই দেব, তার আগে ভেট পাঠাতে হবে রত্ন আদি দিয়ে, যে আমাদের সমপর্যায়ে রয়েছে কিনা নন্দ এবং উপনন্দ আদি সব গোপেরা, এবং শ্রীকৃষ্ণ সেরকম ধনশালী কি নয়। আর বৃষভানু মহারাজের জানেন যে 11 লক্ষ গাই আর নন্দ বাবার 9 লক্ষ গাই, তাই না? তো তাদের মধ্যে কম্প্যারিজন করছি না মিত্র, কম্পিটিশন একটু থাকবেই, শাস্ত্রে এরকমটি বর্ণনা করেছে। তো তারপরে বৃষভানু বাবা সব বিভিন্ন রকমের মূল্য রত্ন, যে রত্ন কোনোদিন নন্দবাবাও চোখে দেখেনি, এমন রত্ন ভেট পাঠালেন এবং একটি চিঠি লিখলেন। যে কি চিঠি? সেই চিঠিটি হলো এমন, লেখা রয়েছে তাতে যে যদি শ্রীকৃষ্ণের সহিত রাধারানীকে বিবাহ দিতে ওনারও উৎসাহ থাকে, তবে যেরকম মূল্যের ভেট পাঠানো হয়েছে সেরকমও অনেক সুন্দর মূল্যবান ভেট প্রদান করা হোক এবং এই বিবাহে সম্মতি দেওয়া হোক। মানে এটি কিন্তু শাণ্ডিল্য মুনি বলে দিয়েছিলেন। এবারে মিত্র, যথাসাধ্য বৃষভানু বাবার দাস দাসীরা সবাই মিলে গেলেন বিভিন্ন রকমের ভেট নিয়ে, এবং মুক্তা, মণি, মাণক্য, এত সুন্দর সুন্দর রত্ন, যেসব রত্ন কিন্তু কখনো নন্দবাবাও চোখে দেখেননি, এরকম রত্ন কিন্তু দিয়েছেন। এবং এই যে ব্রজের মার্গ দেখা যাচ্ছে, এরকম মার্গ দিয়ে এগিয়ে চললেন সেই শ্রীকৃষ্ণের বাড়িতে, মানে নন্দমহলে। এবং নন্দমহলে চলে আসলেন এবং সেই ভেট যখন দিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিতাকে, নন্দবাবাকে, তখন নন্দবাবা অবাক হয়ে গেলেন। আরে বাপ রে বাপ, এই তো সেই আঙিনা, যে আঙিনায় দেখিনি মিত্র এরকম কোটি কোটি জন্মের স্বীকৃতি থাকার পরে। সত্যি মিত্র, এমন অদ্ভুত অদ্ভুত রত্ন বৃষভানু বাবার কাছে রয়েছেন, তাহলে ভগবানের কাছে কিরকম রত্ন হবে? কিন্তু হ্যাঁ, এই কথায় কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। কৃষ্ণের বাড়িতে, নন্দ মহারাজের বাড়িতে কিন্তু কোনো রত্ন ধন ছিল না, কিন্তু কোথা থেকে প্রাপ্ত হলো রত্ন, কিভাবে? অবশ্যই বলছি। বাড়ির দরজায় যখন সব দাসীরা সেই থালা, প্লেট, মানে বড় থালার উপরে কাপড় ঢাকা দিয়ে রত্ন নিয়ে এসেছিলেন, সেই রত্ন যখন তুলে দেখলেন পুরো মহল আলোকময় হয়ে গেল। এবং
সেই রত্ন দেখে সবার চোখ বড় বড়। এবারে খুব সুন্দর অনুষ্ঠানের সূচনা করতে বলা হয়েছে নন্দবাবাকে, কিন্তু নন্দবাবা তো দুশ্চিন্তায় পড়ে গেলেন যে কি হবে এবারে, কিভাবে সম্মান রক্ষা হবে, সব কিছু বিস্তারিত ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসতে থাকলেন। আর নন্দবাবা তো চিন্তায় কপালে ভাঁজ যে কি হবে এবার, কি হবে, হায় হায় সম্মান কি করে রক্ষা হবে, এরকম রত্ন তো আমাদের 14 পুরুষেও দেখেনি, কোথা থেকে আসবে এরকম রত্ন। মিত্র জানেন, দ্বারকায় যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন সে সময় তার যে মহল, সেই মহলে লাগানো ছিল এক ধরনের রত্ন যার নাম হলো চিন্তামণি রত্ন। সেই রত্ন লাগানো হয় তার কারণ হলো এই যে সেই মহলের মধ্যে বসে, সেই কামরার মধ্যে বসে চিন্তন করা মাত্র বস্তু প্রকট হয়ে যেত, তাকে কিন্তু চিন্তামণি রত্ন বলা হয়। ভগবান বিষ্ণুর গলায়ও থাকে কৌস্তুভ মুনি, এরকম এরকম মণি মাণিক্যর নাম আমরা জীবনেও শুনিনি, শুধুমাত্র শাস্ত্রেতেই সেগুলো পাওয়া যায়। তো চিন্তা করুন, ভগবান শ্রীকৃষ্ণ যখন সে এত মূল্যবান রত্ন রাখতে পারেন, তাহলে তার ভক্তদের সর্বদা ভগবানের থেকেও বেশি বড় বড় উপহার এবং বিশাল বড় বড় সুখভোগ এবং রক্তমুক্ত মণিক্য দিয়ে ভরিয়ে রেখেছেন। তাহলে ভগবানের কাছে যদি এরকম রত্ন থাকে, তাহলে কি বিশ্বভানু বাবার মহলে থাকতে পারে না এরকম রত্ন? অবশ্যই পারে মিত্র, সে কারণেই তো বিশ্বভানু বাবা পাঠিয়েছেন। মিত্র দেখুন, এই লীলা কথা বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকমভাবে কিন্তু জানা যায়। আমরা যে লীলার স্থানটি দর্শন করতে যাচ্ছি, এটি কিন্তু সাধু মহাত্মারা আবার অন্য গ্রন্থে অন্যভাবেও পেয়েছেন। যাজ্ঞে এর রহস্য কি মিত্র? বলে রাখি, লীলার মাঝখানে বলতে হয় যে এর রহস্য হলো ভগবানের এক এক মন্বন্তরে অনেকবার দাপর যুগ আসে, তাই না? সত্যতেতা দাপর গলি এরকম চলতে থাকে। তো বিভিন্ন দাপরে গিয়ে বিভিন্ন লীলা হয় ভগবানের, এবং কখনো কখনো একই লীলা কিন্তু একটুখানি উলট পালট হয়ে যায়, হয়তো এই দাপরে নয়তো সেই দাপরে। তো সব দাপরের কথাই কিন্তু শাস্ত্রে দেওয়া থাকে বিভিন্ন রকমভাবে। তো সে কারণেই লীলা কিন্তু এদিক ওদিক হয়, তবে আমাদের সন্দেহ কোনো রকমভাবেই রাখা উচিত না। এরপরে শুনুন কি হলো। শ্রীকৃষ্ণকে সব কথা বললেন নন্দ মহারাজ যে হে কৃষ্ণ, এবারে কি করা, বিয়ের অনুষ্ঠান কিভাবে হবে, কিভাবেই বা এই সম্বন্ধ আগে বাড়ানো যায়। তাহলে আমাদেরকেও সেরকম রত্ন ভেট দিতে হবে, যেহেতু সেখানেও একটি পর্ব চলবে বিবাহ অনুষ্ঠানে, তাই না? তাই সমানে সমানে টক্কর হয় মিত্র। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলে জানেন? যে মা যশোদাকে বললেন, মা আমাকে একটুখানি ননি দাও, আমাকে গোমাতাদের দুগ্ধ দাও, এবং আমি যাচ্ছি রত্নর ব্যবস্থা করতে। মিত্র সে সময় ভগবান শ্রীকৃষ্ণ নন্দমহল থেকে বেরিয়ে এসে সখাদের সহিত এই বনে এসে উপস্থিত হন। একদম নন্দ মহারাজের ভবন রয়েছে ওখানে, এবং এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন জানেন? সেই দধি আর মাখন, প্রথমে তো যেরকম এই যে ধানের বীজ দেখা যাচ্ছে, ধান গাছ দেখা যাচ্ছে অনেক বড় হয়েছে, প্রথমে এখানে হাল চাষ করলেন। হাল চাষ করার পরে ভগবান শ্রীকৃষ্ণ সেই হাল চাষের মাঝখানে মাঝখানে একটুখানি দধি দিলেন, একটুখানি মাখন দিলেন, হ্যাঁ, একটুখানি মিশ্রি দিলেন। এরকম দিয়ে দিয়ে যেন উনি কি করলেন, যেন উনি বীজ বপন করছে সেভাবে সম্পূর্ণ মাঠময় বীজ বপন করে ফেললেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। দেখতে দেখতে মিত্র সেই মাঠ, মানে এই মাঠ, যে মাঠ আমরা বর্তমানে দর্শন করেছি, সম্পূর্ণরূপে সেখান থেকে এক অদ্ভুত বৃক্ষের জন্ম হলো। ভরে গেল পুরো সম্পূর্ণ মাঠ, এবং সেই বৃক্ষ দেখতে দেখতে এমন সুন্দর সুন্দর রত্ন প্রকট হলো, সেই বৃক্ষের ফলরূপী রত্ন। সেই বৃক্ষের ডালে ডালে সুন্দর সুন্দর রত্ন তৈরি হলো, এবং বৃক্ষ যেন আমরা যেরকম দীপাবলির সময় বৃক্ষে লাইটিং করি, কালী পুজোর সময় বৃক্ষে লাইটিং করি, পুরো সম্পূর্ণ বৃক্ষ যেরকম ঝকমক ঝকমক করে, কিংবা রাতের বেলা জোনাকিরা যখন বৃক্ষের উপরে বসে থাকে তখন যেরকম ঝলমল ঝলমল করতে থাকে সম্পূর্ণ বৃক্ষ, সেরকমই মিত্র এই ভূমির উপরে সেই রত্ন দ্বারা প্রস্ফুটিত সেই বৃক্ষেরা ঝলমল ঝলমল হয়ে ফুটতে থাকতো। দিনের বেলায় এমন সুন্দর আলো পরিবেশনা দিল যে পুরো আকাশময় আলোকিত হয়ে গেল। সেখানে সব ব্রজবাসীরা এরকম এই স্থানে এসে চারিদিকে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে শুধু সেই ক্ষেতের দিকে তাকিয়ে আছে, এবং ব্রজবাসীদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও এবার সময় এসেছে, ঝুড়ি ভর্তি ভর্তি করে করে তোমরা এই বৃক্ষ থেকে ফল আরোহণ করো, ফল নিয়ে আসো, এবং সেই বৃক্ষের ডালই সবাই ভরে ভরে
নিয়ে এসে বাড়িতে সেই মহলে নন্দমহলে বোঝাই করতে লাগলেন এবং পুরো নন্দমহলে আর আলোকসজ্জার প্রয়োজন নেই। যে রত্ন ভগবান শ্রীকৃষ্ণ এই ভূমি থেকে উৎপন্ন করেছেন সেই রত্নধারাই পুরো মহল ছেয়ে গেল, আলোকিতময় হয়ে গেল এবং ভগবান শ্রীকৃষ্ণ মৃদু মৃদু হাসতে লাগলেন এবং নন্দ মহারাজের চোখ বড়, ব্রজবাসীদের চোখ বড়, সবাই অবাক যে এরকম বৈভবশালী রত্নর মালিক নন্দ বাবা হলো, আর এটা কিভাবে বা সম্ভব? হ্যাঁ মিত্র, অবশ্যই সম্ভব। কেন? আমাদের প্রভু সর্বদা সর্বশক্তিমান এবং রয়েছেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন। তো যিনি রত্ন, যার কাছ থেকে, যার দেহ থেকে নির্গত হয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তার কি সামান্য রত্নের কখনো কমি থাকতে পারে? না মিত্র, কখনোই কমি থাকতে পারে না। তো সেই প্রভু তখন নন্দ মহারাজকে বললেন যে যান হে পিতা, এবারে এই রত্ন দিয়ে আপনি বর্ষানাতে রাধারানীর গৃহে নন্দ মহারাজ যাবেন এবং সেখানে বিষমানু বাবাকে উপহার দেবেন, ভেট দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের জন্য সম্পর্ক স্থাপনা মানে বিবাহের আয়োজন করবেন। তো এমন সুন্দর একটি লীলা হয় এই স্থানে মিত্র। আজকে আমরা সেই স্থান দর্শন করার জন্য এসেছি। কোন স্থান মিত্র দর্শন করব আমরা? সেটি হলো মতিকুণ্ড নামে পরিচিত, বর্তমানে নন্দগাঁয়ে অবস্থিত মতিকুণ্ড। সেই মতিকুণ্ডেই আমরা দর্শনের জন্য এসেছি এবং সেই কুণ্ড দর্শন করব। সেই স্থানের চারিপাশ একদম এই যে ক্ষেত লক্ষ্য করা যাচ্ছে, এই মাথায় যে বৃক্ষগুলোই লক্ষ্য করা যাচ্ছে, এই সেই ভূমি, এখানেই কিন্তু মতিকুণ্ড অবস্থিত। আজ মতিকুণ্ড আগের থেকে অন্য রূপ এবং অন্য সৌন্দর্য নিয়েছে। সেখানে মতি বৃক্ষ তো আর আমরা দর্শন করতে পাবো না, কেন? আমরা কলির জীব, কিন্তু সেই ভূমিকে দর্শন করতে পারবো। মিত্র, এই ব্রজভূমির গুণ দেখেছেন? হ্যাঁ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি কি না উৎপন্ন করতে পারেন আজও পর্যন্ত। এই যে সুন্দর জঙ্গল সেজে রয়েছে, ঘন জঙ্গল, এই জঙ্গলের প্রতিটা বৃক্ষ ধন্য। কেন কি? ভগবানের সেই চরণধুলির স্পর্শে বড় হয়েছেন এরা। কত রকমের যে বৃক্ষ এখানে রয়েছে, এই যে একটি বৃক্ষ আমরা লক্ষ্য করতে পারছি, এই রকম পাতা না তো এর আগে কখনো দেখেছি, না ভবিষ্যতে এখানে আসা ছাড়া আমরা অন্য কোথাও দেখতে পাবো। এত সুন্দর বন দেখুন, বন কত সুন্দর সেজে রয়েছে জাম বৃক্ষের দ্বারা, বিভিন্ন ফলের বৃক্ষের দ্বারা, এবং এত রকম বৃক্ষ রয়েছে এই ব্রজের মাঝে এখনো লুকিয়ে। আমরা যেন অন্য কোথাও এরকম সৌন্দর্য দেখতে পাই না, তাই না মিত্র? তো চলুন এবারে আমাদেরকে যেতে হবে সেই স্থানে যেখানে আমাদের প্রভু সেই মতি বৃক্ষ রোপণ করেছিলেন, সেখানে কুণ্ড নির্মাণ হয়েছে। সেই কুণ্ড দর্শন করব আমরা এবার এই ভিডিওটির মাধ্যমে। এবারে মিত্র আমরা মতিকুণ্ডের তটে এসে উপস্থিত হয়েছি। মতিকুণ্ড দর্শন করব, যেখানে বসে, এই স্থানে বসেই সকারা সবাই একত্রিত হয়ে বীজ বপন করবেন বলে দাঁড়িয়েছিলেন সারি সারিবদ্ধভাবে এই কুণ্ডের তটে। সেই স্থানেই আমরা এসে পৌঁছালাম। ঠিক নন্দগ্রাম হলো এদিকটা এবং সেখান থেকে সবাই মানে ছোট ছোট বালকেরা, নন্দবাবারাও এসেন এবং মাতা যশোদাও এসেছেন। তো সবাই এখানে চলে এসে এই স্থানে সবাই ভিড় করেছিলেন একত্রে। এবং দেখুন তার ভক্তদের জন্য কত কষ্ট করে, তাই না? এই গোলকধাম থেকে তার এই ধরাধামে আসার কি প্রয়োজন বলুন তো দেখি। আরে আমরা যারা মনুষ্য জাতি রয়েছে তারাও সুন্দর বিছানায় শুয়ে থাকলে পরে উঠতে ইচ্ছে করে না, সেখান থেকে কোথাও যেতে ইচ্ছে করে না। আর আমাদের প্রভু সম্পূর্ণ বিশ্ব চরাচরের নির্মাণ করেও পর্যন্ত সেই ভক্তদের কাছে চলে আসেন এবং অনেক কষ্ট সাধন করেন, তাই না? তা আমাদের প্রভুও সে সময় সেই দধি মাখনের হাঁড়ি হাতে করে নিয়ে নিয়ে প্রবেশ করেছেন এই মাঠে এবং এই যে বীজ লক্ষ্য করা যাচ্ছে এখানেই তখন বপন করেছেন সেই দধি মাখন আদি সেই সব কিছু। তাহলে চিন্তা করুন কতটা পরিশ্রম করতে হয়েছে। যারা সুন্দর ফসল ফলান তারাই একমাত্র জানেন যে কতটা কষ্ট করে ফসল ফলাতে হয় এই ভূমির উপরে, তারপরে আমরা তা থেকে অন্ন গ্রহণ করে থাকি। তো মিত্র, আমাদের প্রভুও কিন্তু সেরকম কষ্ট করেছিলেন ভক্তদের জন্য, তাই না? না, এবারে প্রশ্ন হতে পারে না, এটি তো ভগবানের বিবাহের জন্য, তাই না? আরে মিত্র, কন্যা কার, পিতা কে, বিবাহ, এসব কি প্রভুর ভগবানের প্রয়োজন আছে? কিন্তু না, ভগবানকে নয় তো এই যে এত লীলা যা স্মরণ করে আমরা প্রতিনিয়ত আনন্দ লাভ করি এবং ভগবত ভক্তি লাভ করি, সেটা কোথায় পেতাম, তাই না?
তাই তো প্রতি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে এরকম সুন্দর লীলা বিলাস করেন এবং আমাদেরকে আনন্দ প্রদান করেন। তো একবার ভাবুন যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসে সেই বীজ বপন করে রত্ন লাভ করেছিলেন, আর আমরাও রত্ন লাভ করি বর্তমানে। সেটি কি? ভগবত প্রেমের রত্ন রয়েছে। এরকম যদি রত্ন লাভ করতে হয় তাহলে আমাদেরকে ব্রজধামে এসে ভগবানের সেই লীলা স্মরণ করতে হবে এবং ভগবত ভক্তি সেখান থেকেই আমাদের প্রাপ্ত হবে। সেই দৃশ্যটি একবার কল্পনা করুন যে মাতা যশোদা, নন্দ মহারাজ আদি সবাই এইখানে দাঁড়িয়েছিলেন এবং আমাদের প্রভু শুধু দেখছিলেন, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করছে আমাদের এই বালক, কি করবেন। কেন কি তার আগেও ভগবান শ্রীকৃষ্ণ অনেক বড় বড় কর্মসাধন করেছেন, মানে অগাসুর, বকাসুর, তৃণাবর্ত, কংস আদি এনাদেরকে মারবেন। তো এই যে কর্মগুলো, এগুলো বড় বড় কর্ম নয় কি? তো প্রভুর দ্বারা কিছুই অসাধ্য নয়, সব কিছুই সাধ্য। সে কারণেই তো আমাদের প্রভু রত্ন তৈরি করেছিলেন দধি মাখন দিয়ে এই ব্রজের মাটিতে। তাই মিত্র, ব্রজের মাটিতে সব শক্তি, সব সৌন্দর্য, সব কিছু এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। শুধুমাত্র আমরা উপলব্ধি করতে পারি না বলে মনে হয় যেন সাধারণ কোনো জগতে আমরা পড়ে আছি। আর বর্তমানে এই স্থানে দুটো কুণ্ড রয়েছে মিত্র। মতি কুণ্ড, আসল যে মতি কুণ্ড, দেখুন 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 মতি বৃক্ষ দেখাচ্ছি, এই দেখুন কত মতি, তাই না? হ্যাঁ, এরকমই। কিন্তু খুব ভালো হলো যে আমরা এই লীলাকে বোঝার জন্য খুব সুন্দর একটি বৃক্ষ পেয়ে গেলাম, সেটি হলো করমচার বৃক্ষ। তো এরকমভাবেই কিন্তু সে সময় মতি ফলন ফলেছিল সেই মতি বৃক্ষে, যেটাকে বর্তমানে আমরা মতি বৃক্ষরূপেই জানি। সেই বৃক্ষে কিন্তু এখনো পর্যন্ত ফল হয়, আর ব্রজের অনেক স্থানে কিন্তু মতি বৃক্ষ লক্ষ্য করা যায়। তো দেখুন, এরকমভাবে কিন্তু বিভিন্ন প্রকারের রত্ন হয়েছিল সে সময়, এবং সেই রত্ন দিয়ে রাধারানীও পর্যন্ত গলে মালা করে পড়েছিলেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণের দেয়া ভেট, সে কি আর সাধারণ কোনো ভেট হতে পারে? হ্যাঁ, সে কোনো সাধারণ কোনো ভেট নয়। আজও পর্যন্ত আমাদের প্রভু আকাশ থেকে লক্ষ্য করেন যে তার মতি বৃক্ষে কি মতি হচ্ছে কি হচ্ছে না, তাই না? তো এই যে করমচা যেরকম ঝলমল ঝলমল করছে এই বৃক্ষে, তেমনি সে সময় এরকম সুন্দর সুন্দর রত্ন ওঠার পরে তা ঝলমল ঝলমল এতই করে যে সূর্য দেবতাকে পর্যন্ত, তার রশ্মিকে পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের রত্ন হার মানিয়ে দেয়। সেই সূর্য দেবতার রশ্মিকেও এত সুন্দর রত্ন উত্তোলন করেন এই ব্রজভূমি থেকে ভগবান শ্রীকৃষ্ণ। তো ধন্য আমরা এই মতিকুণ্ড এবং এই মতি বৃক্ষের সেই স্থান রহস্য জেনে এবং সেই স্থান দর্শন করে। মিত্র, এই যে কুণ্ড রয়েছে বর্তমানে এই স্থানের নাম হলো মতিকুণ্ড। আর দেখুন, মতিকুণ্ড অনেকটাই নির্মাণ হয়ে গিয়েছে, কিন্তু বছর দুয়েক আগেও কিন্তু এত সুন্দর কুণ্ড নির্মাণ হয়নি। খুব ভালো লাগছে দর্শন করে যে আমাদের এখানে মতিকুণ্ড তৈরি হয়েছে। শুধু তখন সরোবরের মতো আমরা লক্ষ্য করতে পারতাম, কিন্তু আজ সরোবরে পরিক্রমা দেওয়া আদি সব কিছুই হয়েছে। আর ওপাশেও একটি কুণ্ড তৈরি হয়েছে, এটি হলো প্রাইভেটভাবে তৈরি করা, আর ওপাশে সরকারের দ্বারা তৈরি করা আরেকটি কুণ্ড রয়েছে। খুব সুন্দর পরিবেশ কিন্তু এখানে তৈরি হতে চলেছে। কেন? এই উত্তরপ্রদেশের যোগী সরকারের তত্ত্বাবধানে অনেক লীলার স্থান সংস্কার করা হচ্ছে, খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, এবং 84 কোরস পরিক্রমার মার্গ পর্যন্ত তৈরির কাজ চলছে। প্রচুর ফুল দমে এরপরে খুব সুন্দরভাবে পরিক্রমা দেওয়া যাবে। বৃন্দাবনেও খুব সুন্দরভাবে করিডোর তৈরি হবে বাঁকে বিহারী মন্দিরের ওখানে। নিউজ অলরেডি ফ্ল্যাশ হয়ে গেছে, সবাই তা জানেন। তো আমাদেরকে ব্রজধামে আসার জন্য বা দর্শন করার জন্য কিন্তু অসুবিধা হবে না। সেক্ষেত্রে যোগী সরকারকে ভুরি ভুরি ধন্যবাদ তো আমরা অবশ্যই দিতে পারি, তাই না? তো মিত্র, মন্দির এখন তো 4টে বাজে, দর্শন করা যায় কি না একটু গিয়ে দেখি। কেন কি
মন্দির দর্শন করা ছাড়া যেন দর্শনের স্থান পূর্ণতা পায় না। তো এই হলো আমাদের রাধা মাধব, দর্শন করুন, দেখুন এখানে তিন গোপালজি আছে, রাধারানী আছে এবং কৃষ্ণ আছে। এই হলো আমাদের সুন্দর মতিকুণ্ডের বিগ্রহ দর্শন। আর বর্তমানে আমাদের রাধা মাধব শয়ন থেকে উঠেছেন, কত ভালো লাগছে। সবচাইতে ভালো লাগে কি মিত্র জানেন, এখানের মন্দিরের আঙিনা, এত সুন্দর শান্তিময় আঙিনা আর তৃণলোকে কোথাও মিত্র দেখতে পাওয়া যায় না। যেমন চাবুত্রা তেমনি আঙিনাটি, আর খুব শান্তির স্থানে। কেন কি দেখুন চারিদিকে সুন্দর কক্ষ নির্মিত রয়েছে, এবং যখন বৃষ্টি নামে তখন এই স্থান কত সুন্দর লাগে দেখতে, তাই না? অদ্ভুত সুন্দর লাগে মিত্র। এখানে ভক্তরা যজ্ঞ করেন, যজ্ঞস্থলী, কোথাও কোনো কোলাহল নেই। আর আছেন আমাদের বৃন্দে দেবী। এখানে দেখুন বৃন্দে দেবীর চাবত্রা এতটা হাইট রয়েছে, খুব সুন্দর, যেন একদম বৃন্দে দেবীর এই স্থানে দাঁড়ালে পরেই হাত বাড়িয়ে আশীর্বাদ দিয়ে দেবেন, এতটা হাইটে রয়েছে, দেখতে পাচ্ছেন? খুব সুন্দরভাবে চাবুত্রাটি সাজিয়েছেন। বাহ, ধন্য ধন্য আমাদের রাধা মাধব এবং মতিকুণ্ড। আজকের ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।